কৌতূহল আজও যায়নি। ভূতপ্রেত অশরীরী আত্মা বলে জগতে কিছু সত্যি সত্যি আছে কি না অনেকের মতো আমারও জানতে প্রবল ইচ্ছা জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিক কিছুর গন্ধ পেলেই আগে ছুটে যাই। তবে প্রকৃত কথা বলতে কি অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়েছি। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেসব কাহিনীকে প্রত্যক্ষ অভিজ্ঞতা বা বাস্তব ঘটনা বলে, রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টি শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেন, তা 15.5 আনায় দেখেছি অপরের মুখে শোনা। নিজস্ব অভিজ্ঞতা ছিটে ফোঁটাও তাতে নেই। আমি ছাড়বার পাত্র নই, সঙ্গে সঙ্গে চেপে ধরি, আচ্ছা এটা কি সত্যি ঘটনা? নিশ্চয়ই, একেবারে নির্জলা সত্যি যাকে বলে। আপনার জীবনে ঘটেছিল? আবার প্রশ্ন করি। বক্তা একটু থেমে এবার আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দেন, মানে হ্যাঁ, আমার নিজের জীবনে না ঘটলেও আমার শাশুড়ির কাছে শোনা। তার মামার বাড়ি কানপুর, সেখানে যখন ঘটনাটা ঘটে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। কেউ কেউ আবার মুখে অবিশ্বাসের রেখা ফুটে উঠতে দেখে বিরক্ত হয়ে জবাব দেন, নিজের চোখে না দেখলে বুঝি সত্যি হতে নেই? অবিশ্বাস করতে হয়, এ ধারণা কোথা থেকে জন্মালো আপনার মনে? বলে ভূকুঞ্চিত করে আমায় প্রশ্ন করেন। কাল পাইকপাড়া রোডে একটা বাড়ির বারান্দা ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে। আপনি তো চোখে দেখেননি বলে ঘটনাটা সত্যি নয় বলে উড়িয়ে দেবেন, তাই তো? তর্ক না করে চুপ করে যাই। মোট কথা, আমার মন ভরে না ওসব যুক্তিতে। একেবারে সোজাসুজি যার কিছু অভিজ্ঞতা হয়েছে ভূতপ্রেত সম্বন্ধে, এমন লোকের মুখ থেকে শুনতে চাই, যাতে অন্তত বুঝতে পারি যে সত্যি ভূতপ্রেত অশরীরী আত্মা বলে কিছু জগতে আছে, এবং থেকে অবিশ্বাস ও সন্দেহটা একেবারে মুছে ফেলতে পারি। 2-4 জন এমন লোকের সাক্ষাৎ যে পাইনি তা নয়, তবে বিশ্লেষণ করে দেখেছি তার মূলে আছে মানসিক বিকৃতি বা দৃষ্টির বিভ্রম বা আত্মসম্মোহন। বৈজ্ঞানিক পরিভাষায় হয়তো আরো অনেক কিছু তার নামকরণ করা যেতে পারে। যাকে ওসব বাজে কথা এখন থাক। যে কথাটা আসলে আমি বলতে চাই তা হচ্ছে, একদিন কিন্তু হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের মুখে এমন কাহিনী শুনেছিলাম যা আমার চিন্তা জগতে সত্যি একটা বিপ্লব এনে দিয়েছিল, কিন্তু সেই এক এবং অদ্বিতীয়। ও ছাড়া তেমন আর কিছু আজও শুনিনি, তাই এ সম্বন্ধে সুনিশ্চিত কোনো ধারণা এখনো মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। প্রহেলিকার মধ্যে যেন রয়েছে। ঘটনাটা এই রকম, সেবার বোম্বাই যাচ্ছিলুম। নাগপুর থেকে এক বৃদ্ধ ভদ্রলোক উঠলেন কামরায়। ছোট ফার্স্ট ক্লাস সেই কামরায় আমরা শুধু 6টি পানি। কথায় কথায় আলাপ জমে উঠল প্রায় 40 বছর বাংলাদেশ ছাড়া। একজন বাঙালিকে এভাবে একাকী নিজের কাছে পেয়ে নিমেষে অন্তরঙ্গ হয়ে উঠলেন। বেশ হাসি খুশি মজার মানুষটি, মাথা জোড়া টাক, এককালে খুবই বলিষ্ঠ ছিলেন। বয়স 70 পেরিয়েছেন এই জানুয়ারিতে। না বললে এখনো মুখ চোখ দেখলে মনে হয় 55-56 বড়জোর হবে। ভদ্রলোকের একটি বদ অভ্যাস, মুহুর্মুহু চুরুট খান। প্রথমে খুচরো মামুলি আলাপ শুরু হলো, যেমন দেশ, জন্মস্থান, চাকরি বাকরি, ছেলে মেয়ে ইত্যাদি। তারপর দেশের রাজনৈতিক অবস্থা, নেহরু গভর্নমেন্টের কেচ্ছা, রাজেন্দ্র প্রসাদ, ক্রুশ্চেভ, আইসেনহাওয়ার থেকে বাঙালির কি ছিল আর আজ কি হয়েছে ইত্যাদি। বিলাপ ও সংলাপের পর যখন চুরুটটায় আবার অগ্নিসংযোগ করার জন্য চুপ করলেন, আমি প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বললাম, আচ্ছা, আপনি যখন এখানে দীর্ঘদিন আছেন এবং ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জমিজমা অনেক কিছু করেছেন, তখন একটা খবর নিশ্চয়ই আমাকে বলতে পারবেন। এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি সাগ্রহে বলে উঠলেন, বলুন কি খবর? আমি বললাম, আচ্ছা, একবার কিছুদিন আগে কাগজে বেরিয়েছিল আপনাদের এই নাগপুরে একটা বাড়িতে ভূতের দৌরাত্ম্য শুরু হয়েছিল। 3টে লোককে নাকি মেরে ফেলেছে। ব্যাপারটা কতদূর সত্যি জানেন কিছু? ভদ্রলোকের কপালে কয়েকটা রেখা একসঙ্গে কুঞ্চিত হয়ে উঠল। তিনি বললেন, কই, মনে পড়ছে না তো তেমন কিছু। তারপর চুরুটের ধোঁয়া এক মুখ ছেড়ে বললেন, কি জানি, নাগপুর তো ছোট জায়গা নয়, হতে পারে অনেক কিছুই, কে আর খবর রাখে বলুন। আমি বললুম, আচ্ছা, আপনার কি ধারণা ভূতপ্রেত বলে কিছু আছে, আপনি বিশ্বাস করেন?
চুরুটটা মুখ থেকে টেনে নিয়ে ভদ্রলোক আমার চোখের ওপর তার দৃষ্টি নিবন্ধ করে মুহূর্ত কয়েক চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথা বলতে কি, একদিন ছিল যখন একেবারে বিশ্বাস করতুম না, তবে একটা ঘটনা আমার জীবনে যা ঘটেছে তারপর আর না বলতে সাহস পাই না। কৌতূহল উগ্র হয়ে উঠল। বললুম, কি রকম? সে অবিশ্বাস্য কাহিনী মশাই, শুনলে আপনি হয়তো ঠাট্টা করবেন, একটা মাথা খারাপ নাকি, কিন্তু সত্যি আমার জীবনে যা ঘটেছিল, যা প্রত্যক্ষ করেছি, কেমন করে তা উড়িয়ে দিই বলুন তো? প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর যেমন ঝিমিয়ে পড়ল। রাত তখন অনেক, বোধহয় 12টার কাছাকাছি। গাড়ি ছুটছে উন্মত্ত বেগে। বাইরের দিকে তাকিয়ে দেখি শুধু জমাট গাঢ় অন্ধকার আর দুপাশে পাহাড়, বন জঙ্গলের ঠেসাঠেসি। ঠিক মনে নেই সেদিনটা, বোধহয় অমাবস্যা ছিল। যাই হোক, ভদ্রলোকে চিন্তামগ্ন দেখে বললুম, আপনার জীবনে ঘটেছিল? বলেন কি? হ্যাঁ, বলেই তিনি এমনভাবে নিশ্চুপ হয়ে গেলেন যেন আমার কথাটা আমার কাছে বলা উচিত হবে কিনা তাই ভাবছিলেন আতঙ্কে। নিঃশব্দে কিছুক্ষণ পর তার কপালের কুঞ্চিত রেখাগুলোর দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলুম, এই নাগপুরেই কি ঘটেছিল? না বলেই তিনি যেন ভেতরে ভেতরে শিউরে উঠলেন। কি একটা মর্মান্তিক কথা যেন হঠাৎ মনে পড়ে যায়। চোখ দুটো আস্তে আস্তে আমার চোখের উপর রেখে তিনি বললেন, জাদুকর নরপতির নাম শুনেছেন? আরে বাপ, তিনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান ছিলেন। একবার সরস্বতী পুজোর সময় হান্ডিচ হোস্টেলে তার খেলা দেখতে গিয়েছিলাম। দুটি ছোকরা আমার সামনে অজ্ঞান হয়ে গেল যখন তিনি একটি মেয়েকে স্টেজের উপর কেটে দুভাগ করে আবার জুড়ে দিলেন। ভদ্রলোক বলেন, শেষ দিকে নরপতি ভূতের খেলায় খুব নাম করেছিলেন। শুনেছি বিলেত আমেরিকায় নাকি বহু লোক তার এই খেলা দেখতে দেখতে অজ্ঞান অচৈতন্য হয়ে সিট থেকে পড়ে গেছে। এমন দিন ছিল না যেদিন অ্যাম্বুলেন্স ডাকতে হয়নি। বলে সহসা নীরব, যেন কি ভাবতে লাগলেন। নিঃশব্দে চুরুটটা যে তার আঙুলের ফাঁকে পুড়ছে সেদিকে কোনো খেয়াল ছিল না। বোম্বাই মেল ছুটছিল। হঠাৎ একটা বড় জংশন স্টেশনের মুখে ঢোকবার আগে ঝনঝন করে লাইনে কি একটা শব্দ হতেই তার চমক ভাঙল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শুরু করলেন, এই নরপতি ছিল আমার একেবারে বাল্য বন্ধু, যাকে বলে ল্যাংটো বেলার ইয়ার। গ্রামের পাঠশালে, স্কুলে, কলেজে একসঙ্গে পড়েছিলুম। তারপর কার্য উপলক্ষে দুজনের জীবন দুপথ বেঁকে গেলেও অন্তত বছরে একবার শ্রী বিজয়া দশমীর প্রীতি আলিঙ্গন জানিয়ে চিঠি দিতে কখনো তার ভুল হতো না। তা যেখানেই থাকুক, বিলেত, আমেরিকা বা কলকাতায়, এত টাকা, এত নামযশ, এত বড়লোক হয়েছিল, কিন্তু তা বলে বাল্য বন্ধুকে কোনো দিন বলেনি বা কৃপার চোখে দেখেনি। একবার নাগপুরে দেখাতে এসেছিল, গভর্নমেন্ট আতিথ্য গ্রহণ না করে সোজা আমার বাড়িতে এসে উঠল। তা নিয়ে শহরে কি চাঞ্চল্য! ওই যা, ভুলে গেছি, হ্যাঁ, যে কথাটা বলছিলাম, বলে ভদ্রলোক আবার ফিরে এলেন পূর্বের আলোচনায়। সেবার শ্রী বিজয়ার পরদিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ টেলিফোন বেজে উঠল। ট্রাঙ্ক কল ফ্রম বম্বে। হ্যালো বলে তাড়াতাড়ি ফোনটা কানে তুলতেই উত্তর এলো, জগদীশ তুই? আমি জাদুকর নরপতি বলছি। হ্যাঁ, কি খবর বল ভাই, হঠাৎ ট্রাঙ্ক কল যে? খবর সব ভালো, আর একটু পরেই আমার জাহাজ ছাড়বে বোম্বে থেকে। এবার খেলা দেখাতে যাচ্ছি, যা ভাই। তাই শ্রীবিজয়ের প্রীতি, ভালোবাসা ও আলিঙ্গন জানাচ্ছি। বলে একটু থেমে কেমন অদ্ভুত কণ্ঠে যেন আবার সে বললে, ভাই, বোধহয় এই শেষ বিজয় আমার জীবনে, তাই চিঠিতে না জানিয়ে মুখে জানিয়ে যাচ্ছি। কি যা তো অমঙ্গলের কথা বলছিস! বিদেশ যাত্রার আগে যত বুড়ো হচ্ছিস তোর যেন ছেলে মানুষই বাড়ছে। বলে মৃদু তিরস্কার করে সেই সঙ্গে আমিও তাকে শ্রীবিজয়া প্রীতি সম্ভাষণ জানালাম। সে বললে, সত্যি বলছি ভাই, এবার মনে কেমন যেন ভয় হচ্ছে, হয়তো আর ফিরবো না, জানিস, তারা আমাকে মেরে ফেলবে বলে শাঁসিয়েছে। কারা?
চমকে উঠলুম, যেন বিনা মেঘে বজ্রপাত হলো আমার সামনে। জাদুকরের গলাটা নিমেষে আরেকটু কেঁপে উঠল, বলে, যেসব অশরী আত্মাদের নিয়ে খেলা দেখায় তাদের দলপতি। তুই হয়তো ভাবছিস ঠাট্টা করছি, স্টেজের উপর কৃত্রিম শ্যাম বসিয়ে কল্পিত ভূতপ্রেত আমদানি করে লোক ঠকিয়ে যে এতদিন খাচ্ছে, আজ তার মুখে একই কথা। হ্যাঁ, আর সেই কথাটাই তোকে বলে যেতে চাই, যার দ্বিতীয় কোনো প্রাণী জানে না, হয়তো আর জানবে না। বলে সে শুরু করলে, জানিস, ইদানিং ভূতের খেলা দেখাতে দেখাতে মনে হতো সত্যিকারের কতগুলো বিকট ছায়ামূর্তি আমার আশপাশে ঘুরছে। গ্রাহ্য করিনি, কিন্তু একদিন অন্ধকার স্টেজের উপর থেকে দেখি এক বিকটাকারী ছায়ামূর্তি উইংসের পাশে দাঁড়িয়ে কটমাট করে তাকিয়ে আছে আমার দিকে। আতঙ্কে ডাক ছেড়ে চিৎকার করে উঠলুম। দর্শকরা কিন্তু তাই শুনে সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে আমায় সংবর্ধনা জানালে। সবাই ধ্বনি ধ্বনি করতে লাগলো সেদিনের খেলার। আমি একেবারে চুপ, ভেতরে ঠকঠক করে কাঁপছে, কাউকে কিচ্ছু বলিনি। সেদিন রাতে স্বপ্ন দেখলুম, কে যেন আমায় বলছে, সাবধান, ভূত প্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অশরীরী আত্মাদের তুচ্ছ তাচ্ছিল্য করার মজা একদিন টের পাইয়ে দেব। এখনো যদি ভালো চাও তো আত্মঘাতী খেলা বন্ধ করো, নইলে তোমার জীবন সংকটে ঘটবে, বলে দিচ্ছি। পরের দিন কিন্তু আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। স্টেজের উপর ভুয়ো মিডিয়াম নিয়ে কৃত্রিম সিয়াম যেমন প্রতিদিন বসায়, সেদিনও তেমনই বসিয়েছি। এমন সময় দেখি আমার সেই মিডিয়াম ছোকরাটি সত্যি অচৈতন্য হয়ে পড়েছে, অথচ তার হাতে লিখে চলেছে টেবিলের উপর সাদা কাগজে পেন্সিল দিয়ে। কিছুক্ষণ পরে সহসা তার হাতটা থেমে গেল এবং সঙ্গে সঙ্গে সে চোখ খুলে চাইল। আমি তাকে চুপি চুপি জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? সে যেন হঠাৎ ঘুম ভেঙে উঠেছে, এমনই ভাবে আমার দিকে তাকিয়ে বলল, কিছু নয় তো। আমি কাগজখানা নিয়ে তখন পকেটে পুরে রাখলুম। নিজের ঘরে এসে দেখি লেখা, সাবধান, আবার বলছি এখনো সাবধান, বন্ধ করে দে খেলা। এটি তারকনাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। সবে এই কথাটা উচ্চারণ করেছি নরপতি, অমনি যেন কে জোর করে টেলিফোন কেটে দিল। হ্যালো 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 বলে অনেক ডাকাডাকি করেও আর কোনো সাড়া পেলুম না। এই পর্যন্ত বলে ভদ্রলোক কেমন এক রহস্যভরা দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বললাম, তারকনাথ তান্ত্রিক ও লোকটা তো একেবারে বোগাস ছিলেন, পিশাচ সিদ্ধ না হাতি। যখন জীবিত ছিল একবার আমি বিভূতি বাজারের সঙ্গে গিয়েছিলাম তাকে দেখতে। ওহ, সে কি ওখানে! হাওড়া জেলার কোনো এক অচপল্লী গ্রামে মার্টিন কোম্পানির রেল থেকে নেমে ডাহা 2.5 কোষ পথ পায়ে হেঁটে যেতে হয়। বললে বিশ্বাস করবেন না, এত কষ্ট সব জলে গেল। লোকেরা দেখলুম ভয় করে পিশাচ সিদ্ধ তান্ত্রিকের নাম উল্লেখ করতে গেলেই আগে দুহাত জোর করে কপালে ঠেকায়। কিন্তু মনে হলো লোকটা একেবারে বাজে বোগাস। বোগাস কথাটা শেষ হয়নি তখনও, অমনি ধপ করে গাড়ির আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর কেঁপে উঠল, এ কি, আলো নেভালো কে? আমি হেসে জবাব দিলাম, খেয়ে আবার নেভাবে, ফিউজ হয়ে গেল। পরে স্টেশনে গাড়ি থামলে গার্ডকে বুড়ে ঠিক করিয়ে নেব বলি আবার ভদ্রলোককে প্রশ্ন করলাম, হ্যাঁ তারপর কি হলো? কি আর হবে, মাস তিনেক আর কোনো খবর নেই। তারপর হঠাৎ একদিন দেখি স্টেটমেন্ট পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে, যাবার বিখ্যাত রঙ্গমঞ্চে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে জাদুকর নরপতি অকস্মাৎ স্টেজের উপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। সংবাদপত্রের প্রতিনিধির সাক্ষাৎকারে তিনি বলেন, খেলা দেখাবার সময় সত্যিকারের প্রেতাত্মা তাকে এইভাবে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। এই সংবাদ কাগজে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। একাধিক ক্রমে 2 মাস ধরে একই রঙ্গমঞ্চে হাউসফুল চলে। আমি একটু হেসে বললুম, ওকে বলে বিজনেস স্ট্যান্ড ব্যবসা জমাবার ফন্দি। কি চমৎকার ব্যবসা বুদ্ধি দেখেছেন জাদুকরের। ভদ্রলোক এবার ছোটে উঠলেন, চুপ করুন মশাই, আগে সব শুনুন, তারপর লাফাবেন। পরদিন তাকে একটা টেলিগ্রাম পাঠালুম, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জীবন তিনি রক্ষা করেছেন। এর ঠিক 15 দিন পরে নরপতির এক চিঠি পেলুম। সেদিন আমার কথা শুনে ঠাট্টা মনে করেছিলি, কিন্তু জোর বেঁচে গেছি। তারকনাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ সাংঘাতিক শত্রুতা করছে। জানি না কপালে কি আছে, হয়তো এই শেষ চিঠি আমার তোকে। একটু থেমে ভদ্রলোক এবার চুরুটটা জেলে নিলেন,
নিভে গিয়েছিল। তারপর ভারগত টান দিয়ে আবার বললেন, এর কিছুদিন পরে বেশ মনে আছে সেদিনটা ছিল কিসের ছুটি, অফিস আদালত সব বন্ধ, আমি একাই অফিস ঘরে বসে কাজ করছি, জরুরি কাজ। পরদিন ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ দাখিল করতে হবে। হঠাৎ দারোয়ান এসে খবর দিল, এক ছোকরি আপসে ভেট কারনে মাংতা। মুখটা না তুলেই জবাব দিলুম, আজ নেই হোগা কাল আনে দে বলো। একটু বাদে ঘুরে এসে দারোয়ান আমার হাতে একটা ছোট্ট কাগজের স্লিপ দিল। তাতে লেখা, শ্রী লীনা চ্যাটার্জি ফ্রম তারকনাথ তান্ত্রিক পিচার সিদ্ধ। আরে তারকনাথ তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে কবে, তার কাছ থেকে আসছে, ব্যাপার কি? কৌতূহল হলো। দারোয়ানকে বললুম তাকে পাঠিয়ে দিতে। একটু পরেই সেই মেয়েটি এসে ঢুকলো ঘরে। ধবধবে রং, কিন্তু ফর্সা বলে চলে না, যেন বিবর্ণ। বয়স 14 হতে পারে, আবার 24ও অসম্ভব কিছু নয়। ক্ষয়া ঘষা অপুষ্ট চেহারা, মুখ চোখ নাক সবই আছে, অথচ কোনোটাই ঠিক মতো নয়। মাথার চুলগুলো কটা, অস্বাভাবিক রকমের লালচে, কপালের দুহাত থেকে নমস্কার করে বসলো আমার সামনে, মুখোমুখি টেবিলের উপর। বিস্মিত দৃষ্টি দিয়ে তার আপাদমস্তক একবার বুলিয়ে নিয়ে বললুম, আপনার নাম লীনা চ্যাটার্জি? মেয়েটি জবাব দিল, হ্যাঁ। তার গলার স্বরটা মোটেই মেয়েদের মতো নরম নয়, কেমন যেন ভারী ভারী মোটা কর্কশ। বললুম, কি দরকার আমার সঙ্গে? মেয়েটি ছোট্ট একটা খামমোড়া চিঠি আমার হাতে দিয়ে বললে, তারকনাথ তান্ত্রিক এই চিঠিটা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আমি বললাম, তিনি তো মারা গেছেন অনেকদিন, এই চিঠি আপনার কাছে কেমন করে এলো? মেয়েটি বললে, আমি তার মিডিয়াম, তার আত্মা আমার দেহটা অধিকার করে নিয়ে আমার হাত দিয়ে তার যা বক্তব্য লেখায়, যন্ত্রস্বরূপ আমার হাতটাও শুধু তিনি ব্যবহার করেন মাত্র। কি লিখি, কেন লিখি, কিছুই আমি জানি না। স্বপ্নাবিষ্টের মতো শুধু আমার হাত কাজ করে যায়। চিঠি হাতে করে আমি বললুম, আচ্ছা আমার নাম ঠিকানা এসব তিনি পেলেন কোথায়? মেয়েটি অদ্ভুত ধরনের এক হাসি হেসে উঠল। তিনি পিচাস সিদ্ধ, পৃথিবীতে যেখানে যে মানুষ থাকুক তার নাম ঠিকানা জানতে তার কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র। আচ্ছা নমস্কার বলেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে আমি খামটা ছিঁড়ে চিঠিটার উপর চোখ বুলিয়ে চমকে উঠলুম। ছোট্ট চিঠি মাত্র 3টি লাইন, পেন্সিলে লেখা। তোমার বন্ধু ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে এইভাবে ব্যঙ্গবৃদ্ধ করবে? যেদিন একটা আছাড় মেরেছিলুম তাতেও শিক্ষা হয়নি, আজ থেকে 7 দিন সময় দিলুম, যদি এই সব খেলা বন্ধ না করে তাহলে আমি ঠেকাতে পারবো না তার মৃত্যুকে। সবাই খেপে উঠেছে। এটি তারকনাথ তান্ত্রিক। ভদ্রলোক এই বলে কিছুক্ষণ শব্দ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হু হু করে ছুটে চলেছে ট্রেন। বাইরে যেমন অন্ধকার, গাড়ির ভেতরটাও তার চেয়ে বেশি। আমি তখন আর কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। বললুম, তারপর কি হলো? ভদ্রলোক বললেন, তারপর আর কি, কোন দেশে কোথায় নরপতি খেলা দেখাচ্ছে জানি না, তবু একখানা চিঠি ও একটা তার দিলুম ভৌতিক খেলা দেখাতে নিষেধ করে। জানি না সে চিঠি ওর কাছে পৌঁছালো ছিল কিনা, কারণ ঠিক তার 7 দিন পরে কাগজে জাদুকর নরপতির মৃত্যু সংবাদ দেখে একেবারে আঁতকে উঠেছিলুম। সংবাদ বেরিয়েছে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে অকস্মাৎ হার্টফেল করা জাদুকরের মৃত্যু হয় স্টেজের উপর। আমি বললাম, বলেন কি? ভদ্রলোক বিষণ্ণ সুরে বললেন, এর পরেও আপনি বিশ্বাস করতে পারেন অশরীরী আত্মা বলে কিছু নেই, ভূত প্রেত সব মিথ্যা? ভদ্রলোকের কথা বিশ্বাস করেছিলাম কিনা জোর করে বলতে পারি না, তবে হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার মুখের দিকে যে তাকিয়েছিলুম তা বেশ মনে আছে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।